এবং বাংলার মূল যোদ্ধা যারা কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, যে 42 জন প্রার্থী লড়াই করছে, আমি একে একে সবার নাম ঘোষণা করব। আমি প্রথমেই শুরু করছি কুচবিহার থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী 2024 সাধারণ নির্বাচনে বাংলার হয়ে লড়াই করবেন জগদীশ চন্দ্র বাসুনিয়া। এরপর আলিপুরদুয়ার থেকে লড়াই করবেন বাংলার প্রার্থী জনপ্রিয় রাজ্যসভার সাংসদ এবং আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক। জলপাইগুড়ি থেকে বাংলার হয়ে বাংলার বিরোধীদের পক্ষে বা বাংলার বিরোধীদের বিরুদ্ধে লড়াই করবেন নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ির বিধায়ক। উপনির্বাচনে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে জিতেছেন এবং ধূপগুড়িকে মহকুমায় যাতে রূপান্তরিত করা যায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেই নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এরপর দার্জিলিং থেকে জোড়াফুলের প্রার্থী গোপাল লামা। তারপর রায়গঞ্জ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে বাংলার হয়ে সবথেকে বড় বাংলা বিরোধী, বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি। আমরা বালুরঘাটের ভূমিপুত্র, লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে। এরপর মালদা উত্তর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন প্রাক্তন আইপিএস এবং দীর্ঘদিন মানুষের জন্য কাজ করেছেন প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণ থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন শাহনওয়াজ আলী রেহান, অত্যন্ত জনপ্রিয়, সুদক্ষ, অক্সফোর্ডে পিএইচডি করেছেন এবং মালদারি ছেলে। বাংলার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মালদা দক্ষিণ থেকে শাহনওয়াজ আলী রেহান। এরপর জঙ্গিপুর থেকে লড়াই করবেন খলিলুর রহমান। এরপর বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, ভারতবর্ষের অন্যতম ক্রিকেটের তারকা, কেকেআর টিমেও দীর্ঘদিন খেলেছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং জনপ্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বহরমপুর থেকে লড়াই করবেন ইউসুফ পাঠান। মুর্শিদাবাদ থেকে লড়াই করবেন আবু তাহের খান। কৃষ্ণনগর থেকে বাংলার হয়ে এবং তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন মহুয়া মৈত্র। রানাঘাট থেকে লড়াই করবেন রানাঘাট কৃষ্ণগঞ্জের ছেলে, বনগাঁ দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। বনগাঁ থেকে লড়াই করবেন বিশ্বজিৎ দাস। ব্যারাকপুর থেকে লড়াই করবেন পার্থ ভৌমিক। দমদম থেকে লড়াই করবেন দীর্ঘদিনের জনপ্রতিনিধি, মানুষের সর্বক্ষণের সাথী প্রফেসর সৌগত রায়। বারাসাত থেকে লড়বেন
ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বারাসাত থেকে লড়াই করবেন ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। বসিরহাট থেকে লড়াই করবেন হাজি নুরুল ইসলাম। হাজি নুরুল ইসলাম। জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল। মথুরাপুর থেকে লড়াই করবেন যুব নেতা এবং মানুষের সর্বক্ষণের কর্মী, এলাকার ভূমিপুত্র বাপি হালদার। ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন আমি জানি না কে লড়াই করবে, না বললে তো দেখা। ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। যাদবপুর থেকে মামাটি মানুষ এবং বাংলার প্রার্থী তৃণমূল যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণ থেকে লড়বেন মালা রায়। কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাওড়া থেকে লড়বেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং বাংলার প্রার্থী ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া থেকে লড়বেন সাজদা আহমেদ। শ্রীরামপুর থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে বাংলা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার দিদির সাথে বাংলার আরেক দিদি নম্বর 1 রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ থেকে লড়বেন মিতালি বাগ। তমলুক থেকে লড়াই করবেন কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। কাঁথি থেকে বাংলার প্রার্থী, পূর্ব মেদিনীপুরের মানুষের সর্বক্ষণের কর্মী, ভূমিপুত্র, পটাশপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। ঘাটাল থেকে লড়বেন দীপক অধিকারী দেব। ঝাড়গ্রাম থেকে লড়বেন পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। ঝাড়গ্রাম থেকে বাংলার প্রার্থী, পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ কালীপদ সরেন। মেদিনীপুর থেকে লড়বেন জুন মালিয়া। পুরুলিয়া থেকে লড়বেন শান্তিরাম মাহাতো। বাঁকুড়া থেকে লড়বেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। বর্ধমান পূর্ব থেকে লড়াই করবেন ক্যালকাটা মেডিকেল কলেজে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান দুর্গাপুর থেকে বাংলার প্রার্থী, তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ। আসানসোল থেকে লড়বেন শত্রুঘ্ন সিনহা। বোলপুর থেকে লড়বেন অসিত কুমার মাল। এবং শেষ বীরভূম থেকে লড়াই করবেন জনপ্রিয় অভিনেত্রী এবং দক্ষ জনপ্রতিনিধি শতাব্দী রায়। আমি সকলকে অনুরোধ করব
এই 42 জন বাংলার সৈনিককে আপনারা আশীর্বাদ করে, বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে, বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ। এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে। যাক, ডোনা গাঙ্গুলির নামটা কিন্তু আসেনি। যাক, অন্তত বলবো শেষ মুহূর্তে হলেও মুখ রক্ষাটা হয়েছে এই গাঙ্গুলি পরিবারের। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে সকাল থেকে একটা বিরাট খবর ছিল যে সৌরভ গাঙ্গুলির ওয়াইফ, তিনি হয়তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তার নামটা শুনতে পাওয়া যায়নি। জানি না শেষ মুহূর্তে কাটাকাটি কিছু হয়েছে কিনা। দর্শক, আপনারা তো শুনলেন 42টি কেন্দ্রের প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস আজকে ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করলো এবং সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা যেতে পারে। বিজেপি থেকে আসা বেশ কয়েকজন দেখছি 4-5 জন টিকিট পেয়েছেন। যেমন রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, তিনি কিন্তু বিজেপি টিকিটে এখনো এমএলএ। দেখুন দর্শক, স্পিকার দেখতে পাচ্ছিলেন না, তৃণমূল কংগ্রেস প্রার্থী করে দিল এর একেবারে এমপি সিটের। দেখি এরপর স্পিকার দেখতে পান কিনা। এরকম আরো কয়েকজন রয়েছেন। আচ্ছা, মালদা উত্তরে প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। আচ্ছা, প্রসূন ব্যানার্জি টিকিট পেয়ে গেলেন। তাহলে এবার ওই প্রশ্নটা করি, যেটা জাস্টিসের ক্ষেত্রে বলা হচ্ছে যে উনি বিজেপিতে জয়েন করেছেন মানে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চেয়ারে বসতেন, এই চেয়ারে বসে অর্ডার করতেন। তাহলে এখানে এটা বলি, প্রাক্তন আইপিএস টিকিট পেয়েছেন, তার মানে তাহলে একই কথা বলা যায়, তার মানে দলদাস হিসেবে কাজ করতেন পুলিশের, কারণ এক্ষুনি টিকিট পেয়ে গেলেন কি করে? নিজেরাই এসব প্রশ্ন তুলেন, নিজেরাই প্রশ্নের মুখে পড়েন। আচ্ছা, একটা চমক আছে দর্শক, সেটা হচ্ছে যে বহরমপুরে ইউসুফ পাঠান, আমরা এই পাঠান পরিবারের এই দুই ভাইকে, ইউসুফ পাঠান এবং ইরফান পাঠান, এই দুজনকে আমরা অন্যভাবে দেখতাম। ইমাম সাহেবের দুই ছেলে ভালো ক্রিকেট খেলতেন, আমরা দুজনকে অন্যভাবে দেখতাম, এই পাঠান পরিবারটাকে অন্যভাবে দেখতাম। তো মানে গুজরাটের বড়োদার আর কি, তারা এই পাঠান পরিবার এখানে এসে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। ধারণাটা পাল্টে গেল পুরোপুরি। তৃণমূল কংগ্রেসের টিকিটে মানে প্রার্থী হচ্ছেন, মানে ধারণাটা পাল্টে গেল। আমরা মুসলিম কমিউনিটির কিছু লোকজনদেরকে ভাবি তারা সিদ্ধরা উঁচু করে চলার চেষ্টা করেন, ওই মানে এরকম মানসিকতা নন আর কি। তো এরকম ধারণা ছিল এই পাঠান পরিবারের প্রতি, কিন্তু আজ থেকে ধারণাটা পাল্টে গেল যে এরাও ওই একই কেস। বড় খেলায় অংশগ্রহণ করতে পারেন বটে, ইন্টারন্যাশনাল ফিগার তৈরি মানে হতে পারেন বটে, কিন্তু কোথায় স্বচ্ছ, কোথায় অস্বচ্ছ, কোথায় দুর্নীতি, কোথায় কি, এটা এখনো বাজ বিচার করে উঠতে পারেননি। কোনটা হারাম কোনটা হালাল এখনো সেটা বাজ বিচার করে উঠতে পারেননি, এটা বলতে পারি। রানাঘাটে তো মুকুটমণি বিজেপি এমএলএ সদ্য গেছেন, বাস টিকিট পেয়ে গেছেন। বনগাঁতে বিশ্বজিৎ দাস বিজেপির টিকিটে জিতে এমএলএ হয়েছেন, দলে গেছেন, টিকিট পেয়ে গেছেন। ব্যারাকপুরে অর্জুন সিং কিন্তু টিকিটটা পায়নি, পার্থভূমি। সৌগত রায় বয়স্ক মানুষ, তাকে আবার টিকিট দিয়েছেন। অনেকে মানে মদন মিত্র অনেক কিছু বলার চেষ্টা করেছিলেন সৌগত রায় সম্পর্কে, অনেক কথা উঠেছিল, না কাকলি ঘোষ দস্তিদার, তাকেও টিকিট দেওয়া হয়েছে। সৌগত কাকলি সব টিকিট পেয়েছেন, প্রসূন ব্যানার্জিও টিকিট পেয়েছেন। নারদা কেস নিয়ে শুভেন্দু অধিকারীকে দাগার চেষ্টা হয় যে তোয়ালে মোড়ে কাগজ মুড়ে টাকা নিতে দেখা গেছে, আর দেখুন সেই নারদা কেসে আরো যাদের নামে অভিযোগ তাদেরকে এই অভিষেক ব্যানার্জি টিকিট দিয়ে দিয়েছেন। এই অভিষেক ব্যানার্জি যিনি শুভেন্দুকে দাগার চেষ্টা করেন, তিনি কিন্তু দেখুন, তিনি তো এখন এটা কন্ট্রোল করছেন, তিনি তার মানে তিনিও আর কি এটা টিকিট দেওয়ার ব্যবস্থা করলেন। মানে তৃণমূল কংগ্রেস ফের কিন্তু টিকিট দিল। এরপরেও তো দেখবেন সেই শুভেন্দুকে বলবেন নারদা। আরে নিজেদের নোংরাগুলোকে পরিষ্কার করো, যদি এটা নোংরা হয়ে থাকে তাহলে আগে নিজেদের নোংরাগুলোকে পরিষ্কার করো, তারপর তো অন্যদেরকে দুষবেন। তাহলে মানুষ কি বুঝবেন? ওই জাস্ট শুভেন্দুকে দাগতে হবে, শুভেন্দু জ্বালাতে জ্বলছেন সেই জন্য এসব কথা। তা নাহলে তাদেরকে আবার কেন টিকিট দেওয়া হবে? যদি এটা খুব অন্যায় কাজ হয়ে থাকে তাহলে আবার কেন তারা টিকিট পাবেন তৃণমূল কংগ্রেসের? বসিরহাটে তো নুসরাত জাহানের টিকিট ক্যান্সেল, বাতিল, সে ঠিক আছে, ওটা হওয়ারই ছিল। আর ডায়মন্ড হারবার তো নিজে। সায়নী ঘোষ যাদবপুরে, ওহ
কি যে দৌড়ঝাঁপ করবেন, ছুটবেন, আমি শুধু ভাবছি, আমার আসানসোলের ঘটনা মনে পড়ে যাচ্ছে। মালারাই দাঁড়িয়েছেন দক্ষিণ কলকাতায়। এখানে কিন্তু দক্ষিণ কলকাতায় সৌরভ গাঙ্গুলি ওয়াইফের কথা হচ্ছিল, যাক শেষ পর্যন্ত হয়নি, মালারাই প্রার্থী হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তরে, হাওড়ায় প্রসূন, উলবেড়িয়ায় সাজদা তো হয়েছে। আর উল্লেখযোগ্য রচনা ব্যানার্জির নামটা কিন্তু উঠে এসেছিল তমলুকে, যেহেতু প্রাক্তন বিচারপতি ওখানে প্রার্থী হবেন বলে একটা খবর, তো রচনা ব্যানার্জিকে দিয়ে একটা চমক দিয়ে ফ্যান ফলোয়ার একটা ব্যাপার দেখিয়ে কিন্তু তাকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, মানে লকেটের বিরুদ্ধে। আর তমলুকে দেওয়া হচ্ছে দেবাংশু ভট্টাচার্যকে। এটা খারাপ হবে না, দেখা যাক। দেবাংশু খুব বকেন, অনেকে ভাটাংশু বলেন তাকে, তো দেখা যাক, অনেক বকবেন। জাস্টিস গাঙ্গুলিকে আরো অনেক বেশি কথা বলতে হবে, উনি তো খুব মার্জিত ভাবে বলেন, তবে ওটাই ঠিকও আছে। কারণ দেবাংশু প্রচুর কথা বলবেন, প্রচুর কথা, তার চিৎকার, এবং উনি তো দেবাংশু তো ব্যক্তিগত আক্রমণও অনেক অনেক করবেন আর কি, তাকে যেভাবে আমরা কথা বলতে দেখি। তবে আছেন শুভেন্দুর এলাকা, তো দেখা যাক, হয়তো ওখানেই তার জামানত জব্দ হয়ে যেতে পারে, মানে পলিটিক্যালি ওখানে নামিয়ে দেওয়া হয়েছে বাঘের মুখে। আচ্ছা, আরামবাগের তো দেখছি চেঞ্জ হয়ে গেছে, অপূর্বা পোদ্দার ছিলেন এমপি, মিতালি বাগ আমাদের এলাকা। আর এই ঘাটাল দেব অমক তমক তো আছে। মেদিনীপুরে জুন মালিয়া উল্লেখযোগ্য। আর বিষ্ণুপুরে দেওয়া হয়েছে স্বামীর বিরুদ্ধে, মানে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে সুজাতা মণ্ডল, তাকে দাঁড় করানো হয়েছে। এটাও একটা পলিসি, কিন্তু খুব নোংরা পলিসি বলবো। মানে তারা ভেবেছেন যে ওই আর কি সুজাতা এবার বলে বেড়াবেন, আমাকে দেখেননি, আমার বিরুদ্ধে এই করেছে, এবার কালিমালিপ্ত করবেন, চরিত্র নিয়ে কথা বলবেন সুজাতা। এটা আন্দাজ করতেই পারছি আমরা, মানে অনুন্নয়নের থেকেও চরিত্র নিয়ে কথা হবে, খুব কুৎসাগিরি চলবে। সৌমিত্র খাঁ তো বেশি কিছু বলতে পারবেন না, আর ইনি হচ্ছেন মহিলাদের ক্ষেত্রে অনেক সময় বলার সুযোগ কার্যত দেওয়া হয়, ফলে ওই জায়গাতে খুব নোংরা প্রচার হয় বলে আমার কোথাও মনে হচ্ছে, খুব নোংরা একটা কাদা ছোঁয়াছুড়ি চলবে, এটা আমার কোথাও মনে হচ্ছে। ইচ্ছা করেই করা হয়েছে, এইসব নোংরামি তো পছন্দ করে, বিভিন্ন ক্ষেত্রে তো দেখেছি এইসব দলের লোকজনদেরকে কিভাবে নোংরা মহিলা ঘটিত ব্যবসা নিয়ে কিভাবে কুৎসা রটানো হয়, ফলে এটা হবে। যাই হোক দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। এখনো বিজেপির সব তালিকা ঘোষণা হয়নি, 20টা হয়েছে, 22টা এখনো বাকি রয়েছে, তার মধ্যে একটা আসানসোল ঘোষণা করেও সেটা। আচ্ছা, আসানসোলের শত্রুঘ্ন সিনহা, আর আরো কিছু কিছু নাম উঠছিল, সেগুলো তো দেখতে পেলাম না, যেমন সোনাক্ষী সিনহার নাম উঠে আসছিল, সায়ন্তিকা ব্যানার্জির নাম উঠে আসছিল তৃণমূল কংগ্রেসের, অনেকে আরো সব নাম হয়েছে। আর বাদ গেলেন তো আমরা দেখতে পাচ্ছি নুসরাত মিমি, মৌসম নূরও কিন্তু বাদ চলে গেলেন, মৌসম নূর, এরকম অনেকেই তো বাদ পড়েছেন দেখতে পাচ্ছি। কীর্তি আজাদকে দিয়েছেন বর্ধমান দুর্গাপুর ওখানে। সুনীল মণ্ডল তো ইদিক উদিক করেছিলেন, তারও নাম মানে নেই। তো দর্শক, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর তালিকা। এবার আপনাদের মতামত জানতে চাই যে কেমন হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা, এবং আপনাদের মধ্যে কি চমকের মনে হয়েছে বা কতটা ভোগাস মনে হয়েছে। অবশ্যই দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। ও হ্যাঁ, এটা বলা হয়নি, এই র্যাম্পে যে হাঁটছিলেন দিদিমণি সামনে, ওহ, ফ্যাশন শোকে হার মানিয়ে দেবেন দিদি, যা দেখছি যেভাবে হাঁটছেন র্যাম্পে, সকলকে নিয়ে ফ্যাশন শোকে হার মানিয়ে দেবেন। রচনা ব্যানার্জি ইত্যাদি সব তারাও হাঁটছেন র্যাম্পে, ফালি দেখুন র্যাম্পে হাঁটছেন। আর লোকজন তো একটা জায়গার মধ্যে হয়েছে, একটা ঘেরা জায়গার মধ্যে হয়েছে, লোকজন বিরাট কিছু আমার তো মনে হয়নি। গীতা পাঠের যে অনুষ্ঠান হয়েছিল ওখানে, তাতেও যে লোক আমি দেখেছিলাম, আমি তো বলবো তুলনায় মানে একটা পলিটিক্যাল প্রোগ্রামে লোক কিন্তু সেরকম হয়নি। ঘেরাঘিরি রয়েছে বলে মনে হচ্ছে, অনেক সব চারধারে ঘেরা রয়েছে না, আর ওই তো বাঁশ কঞ্চি এই সব ট্যাম্প করে ওগুলি তো অর্ধেক জায়গা কার্যত ব্লক করে ঘেরাঘিরি করে সিকিউরিটি জোন এসে। যাই হোক দর্শক, এই হচ্ছে প্রার্থী তালিকা। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।